বেগম খালেদা জিয়ার শাসনামলের এমন ৫টি সিদ্ধান্তের কথা আজ বলবো, যেগুলো শুধু সেই সময়টাকেই না, আজকের বাংলাদেশকেও অনেকটাই গড়ে দিয়েছে। তো চলুন সরাসরি জেনে নেওয়া যাক কি ছিল সেই যুগান্তকারী পদক্ষেপগুলো। ভাবুন একবার, দেশে তখন স্বৈরশাসনের অবসান হয়েছে। এই রকম একটা সময়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নিলেন। চ্যালেঞ্জটা কিন্তু বিশাল ছিল, বাংলাদেশকে একটা নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়া। আর ঠিক তখনই তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা বলতে গেলে দেশের ভবিষ্যতই ঠিক করে দেয়। তো প্রথম যে পদক্ষেপটা নিয়ে কথা বলবো সেটা হলো গণতন্ত্রের পথে বাংলাদেশের ফিরে আসা। আর এটা সম্ভব হয়েছিল সংসদীয় পদ্ধতি আবার ফিরিয়ে আনার মাধ্যমে। ১৯৯০ সাল স্বৈরশাসনের অবসান হল। তখন কিন্তু সবার মনে একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, দেশ এখন কোন দিকে যাবে, সরকার ব্যবস্থাটা ঠিক কেমন হবে, সেই পুরনো রাষ্ট্রপতি শাসিত পদ্ধতিই থাকবে নাকি সংসদীয় গণতন্ত্র আসবে। এই যে বড় একটা প্রশ্ন, এর উত্তরটা কিন্তু আসলো সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। ভাবা যায় মাত্র একটা সংশোধনী, কিন্তু এটাই দেশের ক্ষমতার পুরো কাঠামোটাকেই বদলে দিল। মানে ক্ষমতা আর একজনের হাতে থাকল না, বরং ফিরিয়ে আনা হল সংসদীয় গণতন্ত্র। ব্যাপারটা ছিল একদমই মৌলিক একটা পরিবর্তন। দেখুন, আগে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় সব ক্ষমতা ছিল রাষ্ট্রপতির হাতে, কিন্তু সংসদীয় পদ্ধতি আসায় সেই ক্ষমতা চলে এলো প্রধানমন্ত্রীর হাতে, আর প্রধানমন্ত্রীকে কিন্তু সরাসরি সংসদের কাছে জবাবদিহি করতে হতো। বলা যায় এটা ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা বিশাল টার্নিং পয়েন্ট। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পদক্ষেপে। এটা দেশের শিক্ষা খাতে যা করেছিল তাকে আক্ষরিক অর্থে একটা বিপ্লব বলা চলে। ফোকাসটা ছিল দুটো দিকে, নারী শিক্ষা আর সবার জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। ৯০-এর দশকের ছবিটা যদি একটু কল্পনা করি, বাস্তবতাটা ছিল বেশ কঠিন। লক্ষ লক্ষ ছেলেমেয়ে, বিশেষ করে মেয়েরা, স্কুলের চৌখাটি পেরোতে পারত না। তো প্রশ্নটা ছিল একটাই, কিভাবে এই বিশাল সংখ্যক শিশুকে শিক্ষার আওতায় আনা যাবে। সরকার তখন একটার পর একটা যুগান্তকারী পদক্ষেপ নিল। যেমন ধরুন, ১. প্রাথমিক শিক্ষাকে সবার জন্য বাধ্যতামূলক করা হলো। ২. মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা একদম ফ্রি করে দেওয়া হলো। আর ৩ নম্বরটা ছিল আরও দারুণ, উপবৃত্তি আর শিক্ষার বিনিময়ে খাদ্যর মতো প্রোগ্রাম চালু করা হলো, যাতে পরিবারগুলো ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে উৎসাহিত হয়। আর এর ফল কি হলো জানেন? এক কথায় অবিশ্বাস্য। বাংলাপিডিয়া তথ্য বলছে, এই সবগুলো উদ্যোগের ফলে প্রাইমারি স্কুলে বাচ্চাদের ভর্তির হার গিয়ে দাঁড়ালো প্রায় ৯৭%। চিন্তা করা যায়, এটা দেশের সামাজিক পরিবর্তনে যে কত বড় একটা মাইলফলক ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। এবার ৩ নম্বর সিদ্ধান্ত, যেটা দেশের অর্থনীতির জন্য ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার। আমি বলছি ভ্যাট বা মূল্য সংযোজন কর চালুর কথা। যে কোনো দেশের উন্নয়নের জন্যই তো সরকারের হাতে টাকা থাকা লাগে, তাই না? তো তখন মূল চ্যালেঞ্জটা ছিল এটাই, কিভাবে সরকারের রাজস্ব মানে ট্যাক্স কালেকশনটা আরও কার্যকরভাবে বাড়ানো যায়। সমাধান হিসেবে সামনে এলো ভ্যাট সিস্টেম। যদিও এর শুরুটা হয়েছিল আগের তত্ত্বাবধায়ক সরকারের একটা অধ্যাদেশ দিয়ে, কিন্তু খালেদা জিয়ার সরকারই এটাকে পুরো দস্তুর আইনে পরিণত করে। আর শুধু তাই না, সারা দেশে এটা কার্যকর করার জন্য খুবই শক্ত একটা পদক্ষেপ নেয়। এমনকি অনেক ব্যবসায়ী তখন এর বিরোধিতা করছিল, কিন্তু সরকার কিন্তু পিছু ঘটেনি। আর এর ফলে যা হলো, সরকারের ট্যাক্স আদায়ের জালটা অনেক অনেক বড় হয়ে গেল। আসলে অর্থনীতিবিদরা প্রায় সবাই একমত যে এটা ছিল দেশের রাজস্ব আদায়ের ইতিহাসে একটা যুগান্তকারী ব্যাপার। এই একটা সিদ্ধান্তই সরকারের কোষাগারকে এমনভাবে শক্তিশালী করেছিল যা আগে হয়তো ভাবাই যেত না। আমাদের ৪ নম্বর আলোচনার বিষয়বস্তু হল নির্বাচন ব্যবস্থা। আর এখানে আসছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তনের কথা, যেটা একই সাথে যুগান্তকারী এবং বেশ বিতর্কিতও বটে। তার প্রথম মেয়াদের যখন প্রায় শেষের দিক, তখনকার বিরোধী দলগুলো একটা দাবি নিয়ে খুব সোচ্চার হয়ে ওঠে। দাবিটা ছিল একটা নিরপেক্ষ আর সুষ্ঠু নির্বাচন। আর এর জন্য তারা চাইছিল নির্বাচনকালীন সময়ে একটা নির্দলীয় সরকার। এই যে এটা একটা তীব্র রাজনৈতিক চাপ, এর ফলে কিন্তু আসে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে একদম নতুন একটা সিস্টেম যোগ করা হলো। সেটা হলো, জাতীয় নির্বাচনের সময় দেশ চালাবে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। লক্ষ্য ছিল একটাই, একটা অবাধ আর সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। আমাদের তালিকার একদম শেষ সিদ্ধান্তটা হয়তো অনেকেরই মনে থাকার কথা। এটা এমন একটা পদক্ষেপ ছিল যা পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সারা বিশ্বে একটা নতুন পরিচয় দিয়েছিল। হ্যাঁ, আমি পলিথিন নিষিদ্ধ করার কথাই বলছি।
সালটা ছিল ২০০২। তার সরকার তখন একটা বেশ কঠোর সিদ্ধান্ত নেয়। পরিবেশের জন্য যে পলিথিন শপিং ব্যাগ মারাত্মক ক্ষতিকর, সেটার উৎপাদন আর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়। সে সময়ের জন্য এটা কিন্তু আসলেই অনেক সাহসী একটা পদক্ষেপ ছিল। কিন্তু এর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? এর আন্তর্জাতিক গুরুত্বটা। এই একটা সিদ্ধান্তের কারণে বাংলাদেশ কিন্তু তখন পরিবেশ রক্ষার আন্দোলনে সারা বিশ্বে একদম সামনের সারিতে চলে এসেছিল, আর এর জন্য আন্তর্জাতিকভাবেও অনেক প্রশংসিত হয়েছিল। তো এতক্ষণ আমরা যে 5টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম, চলুন সেগুলোকে এবার এক ঝলকে দেখে নিই। বিশেষ করে যারা বিসিএস বা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই অংশটা কিন্তু দারুণ কাজে দেবে। এই যে দেখুন, পুরো ব্যাপারটা এখানে একটা টেবিলের মধ্যে চলে এসেছে। সরকার ব্যবস্থা পরিবর্তনে দ্বাদশ সংশোধনী, নির্বাচন ব্যবস্থায় ত্রয়োদশ সংশোধনী আর পরিবেশ সুরক্ষায় ২০০২ সালের পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্তটা, এই সাল আর সংশোধনীগুলো কিন্তু মনে রাখা খুবই জরুরি। এই টেবিলটা মনে রাখলে পরীক্ষার প্রস্তুতিতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে। কোনো একটা সরকারের রেখে যাওয়া অবদান বা লিগেসি, সেটাকে কি আমরা শুধু তার সফল কাজগুলো দিয়ে মাপব, নাকি সেই সময়ে নেওয়া কিছু বিতর্কিত কিন্তু সুদূরপ্রসারী সিদ্ধান্ত তার ইতিহাসের একটা সমান গুরুত্বপূর্ণ অংশ? এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্যই তোলা থাকলো।